ওয়াকফ সংশোধনী আইনকে বদলানোর মধ্য দিয়ে এই দেশের সরকার তারা আমাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের অধিকারকে আঘাত করেছে। শুধু তাই নয়, তারা আবার প্রমাণ করে দিয়েছে যে এই দেশের সরকার, বিজেপির সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, তারা আমাদের দেশের সংবিধানকে মানতে চায় না। ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান তৈরি করে দিয়েছিলেন পিছিয়ে বর্গের মানুষদের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য, সংখ্যালঘু মানুষদের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য, সেই সংবিধানকে দুমড়ে মুচড়ে বাতিল করতে চায় এই দেশের সরকার, নরেন্দ্র মোদীর সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার। আজকে এই ওয়াকফ সংশোধনী আইন পাশ করানোর মধ্য দিয়ে এই দেশের সরকার তারা এই ওয়াকফের মধ্যে যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলোকে তারা আজকে নিজেদের ক্ষমতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে, নিজেদের কবজার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। আর তার মধ্য দিয়ে তারা আসলে কি করতে চাইছে? তারা অত্যন্ত বৈষম্যমূলক ভাবে শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উপর একটা ধর্মীয় আচার পালনের উপর একটা বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা সংবিধান বিরোধী একটা পদক্ষেপ। আর তাই আমরা আইএসএফ বলছি যে এই যে ওয়াকফ সংশোধনী আইন পাশ হয়েছে এটা সংবিধান বিরোধী আইন। আর এই আইনের বিরুদ্ধে আমরা আইএসএফ কথা বলছি শুধু এই কারণে নয় যে এটা মুসলমানদের ধর্মের বিষয়। আমরা বলতে চাইছি যে জেনে রাখুন, এই অঞ্চলে যদি কোনো হিন্দু বন্ধু থাকেন যারা গত লোকসভা নির্বাচনে ওই ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুটে আপনারা ভোট দিয়েছেন, আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা খেয়াল করুন যে এই আজকে ওয়াকফ সংশোধনী আইন পাশ হয়েছে বলে আপনাদের হয়তো মনে আনন্দ হচ্ছে যে হ্যাঁ এই তো মুসলমানদের সম্পত্তিগুলোকে এইবারে হচ্ছে দখল নেওয়া যাবে। আপনাদের জানিয়ে দিতে চাই, মনে করিয়ে দিতে চাই যে এই রকম ভুয়ো কথা বলে আজ থেকে 5-6 বছর আগে 2019 সালে আসামে এনআরসি করেছিল। আসামে এনআরসি করে 19 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল এই দেশের সরকার। তাদের যে জমি জমা, সেই জমি জমা বলা হয়েছিল ওখানে যে যারা আসামের ভূমিপুত্র সরকার নাকি তাদের মধ্যে বন্টন করে দেবে। আমরা দেখতে পাচ্ছি 6 বছর হয়ে গেছে, আসামের 19 লক্ষ মানুষ তাদের নাম নাগরিকের তালিকা থেকে বাদ চলে গেছে। তারা আজকে আর ভারতের নাগরিক নন। আর তাদের যে জমি জায়গাগুলো ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি সরকার চক্রান্ত করে সেগুলোকে নিজেদের হাতে নিয়ে আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছে ওই আদানি আম্বানিদের কাছে। এটাই চক্রান্ত, এটাই চক্রান্ত। কেন ওয়াকফের সম্পত্তির উপর সরকারের এত নজর? বুঝতে হবে আমাদের। আপনাদের একটা গল্প বলতে চাই। গল্প বলছি এই কারণে, কারণ আমাদের দেশের সরকার, আমাদের দেশের মিডিয়া, তারা সব ওই বড়লোক পুঁজিপতিদের কেনা গোলাম তারা। আর তাই তারা এই সমস্ত খবরকে খবরের পাতা থেকে সরিয়ে দিয়েছে। কোন নিউজ মিডিয়ার চ্যানেলে পাবেন না, হাতে গোনা 2-1টা খবরের পাতায় আপনারা দেখতে পাবেন। আজ থেকে অনেক বছর আগে 2002 সালের কথা আমি বলতে চাইছি আপনাদের কাছে। এই যে বোম্বে, মহারাষ্ট্রে, সেই বোম্বেতে একটা বিশাল বড় ইয়েতিমখানা ছিল, বিশাল বড় ইয়েতিমখানা। একজন জাহাজ ব্যবসায়ী, মুসলমান জাহাজ ব্যবসায়ী, তিনি তার সম্পত্তি ওয়াকফ করে ওই ইয়েতিমখানা বানিয়েছিলেন যাতে সেখানে অনাথ শিশুরা তারা সেখানে থাকতে পারে, তাদের যাতে সেখানে বসবাস করা যায়, তারা যাতে শিক্ষার আলোয় আসতে পারে। 2002 সালে ওই ইয়েতিমখানার যে পুরো জমি, সেই জমিটা ওই ওয়াকফ, মহারাষ্ট্র ওয়াকফ বোর্ডের হাত থেকে অদ্ভুতভাবে সেটা চলে যায় একটা বিশাল বড় পুঁজিবাদী সংস্থা। তারা সেই জমিটাকে কেনে এবং তারপরে সেখানে একটা বিশাল বড় বাড়ি তৈরি হয়। আমাদের দেশে 2002 সালে একটা অনাথ আশ্রমের জন্য ছিল, সেটা বিক্রি হয়ে গেল। আর তাতে মুকেশ আম্বানি বসবাস করছেন। এখনো হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা চলছে তাই নিয়ে। কিন্তু এই একই ঘটনা আগামী দিনে আরো যাতে ঘটানো যেতে পারে, সেই কারণে এই ওয়াকফ আইনকে বদলাচ্ছে এই মোদী সরকার। ওদের হাতে আর কোনো অস্ত্র নেই। এই গত লোকসভা নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে পারেনি, জোট সরকার করতে হয়েছে। তাই এখন নির্বাচন, সামনের নির্বাচন জিততে গেলে ওদের প্রচুর পয়সা দরকার। সেই পয়সা পাবে যাদের থেকে? সেই আম্বানি, আদানি, হিন্দুজা, গোদরেজ, তাদের প্রত্যেককে বিভিন্ন রকম জিনিসপত্র দিতে হবে। তার জন্য ওই ওয়াকফের যে জমিগুলো আছে সেই জমিগুলোকে দখল করতে হবে। কি বলছে এরা? বলছে যে এই ওয়াকফের যে সমস্ত সম্পত্তি আছে এখন থেকে নতুন করে তাদের সেগুলোকে রেজিস্টার করতে হবে, ডকুমেন্ট দেখাতে হবে।
ডকুমেন্ট দেখিয়ে বলতে হবে, প্রমাণ করতে হবে যে ওগুলো নাকি হচ্ছে ওয়াকফ সম্পত্তি। ঠিক আজ থেকে 6 বছর আগে যেরকম ভাবে এনআরসির সময় বলেছিল যে কাগজ দেখালে তবে ঠিক হবে যে আমি আপনি এই দেশের মানুষ কিনা, ওই একই পলিসি আবার নিয়ে এসছে, বলছে যে ওয়াকফের সম্পত্তি মুখে বললে হবে না, কাগজ দেখাতে হবে। আমরা এসে প্রশ্ন করছি যে তাহলে শুধুমাত্র ওয়াকফের জন্য কেন হবে? তাহলে কাগজ যদি দেখাতে হয় তাহলে যত শনি মন্দির আছে শনি মন্দিরেরও কাগজ দেখানো হোক। কাগজ যদি দেখাতে হয় তাহলে যত গুরুদ্বারা আছে গুরুদ্বারও কাগজ দেখানো হোক। কাগজ যদি দেখাতে হয় যত মিশনারি স্কুল আছে সেই মিশনারি স্কুলেরও কাগজ দেখানো হোক। এক দেশ এক আইন এই মোদী সরকার বলে, এক দেশ এক ভোট মোদী সরকার বলে। আমরা এসে বলছি এক দেশ এক আইন যদি করতে হয় ওই ওয়াকফের আইনকে আলাদা করে বদল করতে আমরা এসে দেব না। আর আমরা এই কথা বলছি বলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ঘুম উড়ে গেছে, ঘুম উড়ে গেছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মঞ্চ থেকে গরম গরম ভাষণ দিচ্ছে যে আমি চাইলে 5 মিনিটে 50 জায়গায় বন্ধ করে দিতে পারি। আমরা আইএসএফ আমরা কোনো ভাষণ দিই না, আমরা গত 14 তারিখে রাস্তায় নেমে দেখিয়ে দিয়েছি যে আমরা কি করতে পারি। অনেক চেষ্টা করলো তৃণমূল, ভাঙড় থেকে আমাদের গোটা ভাঙড়ের জমায়েতকে আটকে দিল তৃণমূল। তারপরেও আইএসএফ যখন মিছিল শুরু করছে, একটা এন যখন শিয়ালদা স্টেশনে, অন্য এন ওই মৌলালির মোড় পৌঁছে গিয়েছে। এইটা হচ্ছে আইএসএফ এর ক্ষমতা, আমরা দেখিয়ে দিয়েছি রাস্তায় নেমে। তৃণমূল কংগ্রেসের কাছে আমরা প্রশ্ন করছি না, মমতা ব্যানার্জির কাছে করছি না, অভিষেক ব্যানার্জির কাছে করছি না, আমরা প্রশ্ন করছি এই অঞ্চলে যারা তৃণমূল করছেন আপনাদের ইমানটা কোথায় আছে? আজকে ভাবুন কোথায় গেছে আপনাদের ইমান। আপনাদের দলের নেতারা তারা বিজেপির সঙ্গে সেটিংবাজি করে যাচ্ছে, বিজেপির সঙ্গে সেটিংবাজি করে ওয়াকফ সংশোধনী আইনকে পাস করতে সাহায্য করছে সংসদে। আর আপনাদের মধ্যে যদি একটু ইমান বেঁচে থাকে তাহলে আসুন আজকে এই সময় দাঁড়িয়ে আপনার দলের নেতাদের প্রশ্ন করুন যে কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যার উপর দায়িত্ব দিয়েছিল এই রাজ্যের মুসলমান মানুষেরা যে ওই ওয়াকফ সংশোধনী বিলকে কোনোভাবে আইনে পরিণত করতে দেওয়া যাবে না, কেন কল্যাণ বাবু ওই মিটিং এ কোনো কথা না বলে হাতে কাচের গ্লাস ভেঙে বেরিয়ে চলে গেলেন? এই প্রশ্ন আজকে তৃণমূল এই অঞ্চলের তৃণমূল করবেন না? প্রশ্ন করবেন না এই অঞ্চলের তৃণমূল যারা করছেন, যারা বছরের পর বছর আপনাদের নেতার কথায় আপনাদের ভাইদেরকে মেরে ধরে বুথের বাইরে বের করে দিচ্ছেন? প্রশ্ন করবেন না যে আজকে যদি এই বিজেপি এসে আমার ঘর বাড়ি দখল করে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাবে আমাকে? প্রশ্ন করবেন না আপনারা? আজ যদি প্রশ্ন না করেন আপনার জাতি, আপনার দল, আপনার সমাজ প্রত্যেকের কাছে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তাই আমরা আইএসএফ যে কথা বলতে চাইছি যে এই সময়ে দাঁড়িয়ে আইএসএফ এর যে আন্দোলন, ওয়াকফ সংশোধনী আইন পাস হয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি। আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করেছেন। আপনাদের যদি ক্ষমতা থাকে আপনারা প্রশ্ন করুন আপনার দলের নেতারা কজন মামলা করেছেন সুপ্রিম কোর্টে। তৃণমূল কংগ্রেস এত বড় বড় কথা বলছে, গোটা রাজ্য জুড়ে বিজেপি একটার পর একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওপেনলি বলছে যে হিন্দুদের হাতে তরোয়াল নিয়ে ঘুরতে হবে। শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাচ্ছি তারা বলছে যে ওই হিন্দুদেরকে যত মারা হয়েছে উল্টো দিকে আমরা তত মারবো। আর যখন জেলে ঢোকানোর সময় আসছে তখন শুভেন্দুকে দেখতে পাওয়া যাচ্ছে না, সুকান্তকে দেখতে পাওয়া যাচ্ছে না, তখন শুধু আইএসএফ কে চোখের সামনে দেখতে পাচ্ছে। কেন? এই প্রশ্ন আজকে কিন্তু বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে করছে। আমরা তৃণমূল কংগ্রেসকে সরাসরি প্রশ্ন করছি, আইএসএফ এর পক্ষ থেকে সরাসরি প্রশ্ন করছি, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি,
2019-এ এনআরসির সময় আপনারা ভোট দেননি, আপনারা ভোট পালিয়ে গিয়েছিলেন ভোট দেওয়ার নাম করে। এবারে ওয়াকফের সময় পালিয়ে গেলেন ভোট দেওয়ার নাম করে। আর এখন যখন আমরা দেখতে পাচ্ছি যে গোটা দেশের উপরে যে আক্রমণ হয়েছে, নক্কারজনক যে জঙ্গি হামলা হয়েছে, যে জঙ্গি হামলার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা আইএসএফ আমরা বার্তা দিয়েছি যে গোটা দেশে যে উপরে যে আক্রমণ হয়েছে, ওই 26 জন আমাদের দেশের নাগরিককে যেভাবে হত্যা করা হয়েছে, অবিলম্বে দেশের কেন্দ্রীয় সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে। 6 দিন 7 দিন কেটে গেছে, আমাদের দেশের একজন, আমাদের এই রাজ্যের একজন যিনি প্রতিরক্ষা বাহিনীতে ছিলেন, তাকে অপহরণ করে পাকিস্তানে আটকে রাখা হয়েছে। এখনো অবধি দেশের সরকারের কোন রকম কোন পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না। আর আমাদের রাজ্যের সরকার তারা কি করছে? তারা চাপ কেন সৃষ্টি করছে না? আমার রাজ্যের একজন বাঙালি সেনা পাকিস্তানে আটকে আছে, কেন তার হয়ে কথা বলছে না মুখ্যমন্ত্রী? কেন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দরবার করছে না যে তাকে ছাড়িয়ে আনতে হবে? কেন বলছে না যে এই যে জঙ্গি হামলা হয়েছে এর ব্যর্থতার দায়ভার নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে? কেন বলছে না? টিকিটা কোথায় বাধা আছে তৃণমূলের? এটা আজকে আমাদের বুঝে দেখতে হবে। তৃণমূল কংগ্রেস ভাবছে মাসে মাসে ওই লক্ষ্মীর ভাতা দিয়ে আরো একবার ভোটটাকে ওরা জিতে নেবে। আমার রাজ্যের মা বোনেরা আজকে দেখবেন আনন্দবাজার খবরের কাগজে বেরিয়েছে, যারা যারা খবরের কাগজে পড়েন আনন্দবাজারের 4 নম্বরের পাতাটা পড়বেন, সেখানে দেখবেন সেখানে কি বলছে আমার বাংলার মা বোনেরা। বলছে যে ওই 100 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকার ভাতা আমাদের দরকার নেই, আমাদের দরকার কাজ, আমাদের দরকার পেটে ভাত, আমাদের দরকার আমাদের সুরক্ষা। আজকে গোটা রাজ্য জুড়ে যেরকম ভাবে পুলিশের সামনে দাঁড়িয়ে ওই বিজেপি, ওই আরএসএস এর সন্ত্রাসবাদীরা একটার পর একটা সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে বাংলার মা বোনেরা একজোট হচ্ছে। আগামী নির্বাচনে এই বাংলার মা বোনেরা একজোট হয়ে ওই লক্ষ্মীর ভান্ডারকে ছুঁড়ে ফেলে এই তৃণমূল কংগ্রেসের অবসান ঘটাবে, এই বিশ্বাস আমরা রাখি। আর সেই লড়াইতে আমরা আইএসএফ এই বাংলার মানুষের পাশে রয়েছি। আমরা আইএসএফ এই দেশের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা বলছি জোর গলাতে যে অবিলম্বে দেশের সরকার তারা বলুক যে তারা কি করছে। 7 দিন হয়ে গেছে, ওই সিন্ধু নদীর জল আটকানো ওই সমস্ত গল্প কথা ওই ফেসবুকে ওই বিজেপির ভক্তরা বিশ্বাস করতে পারে। আমরা রেজাল্ট দেখতে চাই, রেজাল্ট দেখতে চাই আমরা যে কি হলো, আমাদের দেশের গোয়েন্দা ব্যবস্থা ব্যর্থ হয়ে গেল কেন, এই রেজাল্ট দেখতে চাই। আর তার সঙ্গে আমরা এসে এই হুঁশিয়ারি দিতে চাই আজকে এই সভা থেকে রাজ্যের সরকারকেও কেন্দ্রের সরকারকেও যে জঙ্গি দমন করার আড়ালে যদি রাজ্যের মধ্যে সংখ্যালঘু মুসলমান ভাইদেরকে বেছে বেছে টার্গেট করার চেষ্টা হয়, আইএসএফ কিন্তু রাস্তায় নামবে। আইএসএফ রাস্তায় নেমে দেখিয়ে দেবে যে ওই ধরনের কোনো কাজ করা যাবে না। মমতা ব্যানার্জিকে বুঝতে হবে যে এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরপ্রদেশ নয়, এটা হরিয়ানা নয়, এটা রাজস্থান নয়, যেখানে ওই ধর্ম থেকে একজনের দোকান ভেঙে দেবে, যেখানে ধর্ম থেকে বুলডোজার চালিয়ে ঘর বাড়ি গুড়িয়ে দেবে। আমরা এসে এই বাংলার মাটিতে এই অরাজকতা করতে দেব না। তাই আজ এখান থেকে আমাদের এই প্রতিবাদ সভা থেকে আমাদের শপথ নিতে হবে যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে, অপদার্থ সরকার চলছে, যারা জিনিসপত্রের দাম কমাতে পারে না, যারা পেট্রোল ডিজেলের দাম কমাতে পারে না, নির্বাচনে মাথায় ঘাস ফুলের ঝান্ডাটাকে আটকে বুথে বুথে গিয়ে ভোট লুট করেন, তাদের কাছে আমরা আইএসএফ আজকে প্রশ্ন রাখছি যে আমরা আজকের এই সভার ডাক দিয়েছি। দেশের কেন্দ্রীয় সরকার তারা যে ওয়াকফ আইনকে বদলিয়েছে তার বিরুদ্ধে, তাহলে আপনারা তৃণমূল কংগ্রেস আমাদেরকে আটকাচ্ছেন কোন যুক্তিতে? আগামী 1 বছরের মধ্যে বিধানসভার নির্বাচন, ওই বিধানসভার নির্বাচনের সময় এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুরা আপনারা মনে রাখবেন, আপনারা যখন বাড়ি বাড়ি যাবেন আপনাদের ক্যান্ডিডেটদেরকে নিয়ে, তখন মানুষ কিন্তু আপনাদের প্রশ্ন করবে যে ওয়াকফ সংশোধনী আইন যখন পাস হয়েছিল আপনার দলের সাংসদেরা তারা ভোট না দিয়ে সিনেমা শুটিং করছিল কেন? এই প্রশ্নের জবাব কিন্তু মানুষ আপনাদের কাছে চাইবে।
ওয়াকফ সংশোধনী আইনকে বদলানোর মধ্য দিয়ে এই দেশের সরকার তারা আমাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের অধিকারকে আঘাত করেছে। শুধু তাই নয়, তারা আবার প্রমাণ করে দিয়েছে যে এই দেশের সরকার, বিজেপি সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, তারা আমাদের দেশের সংবিধানকে মানতে চায় না। ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান তৈরি করে দিয়েছিলেন পিছিয়ে বর্গের মানুষদের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য, সংখ্যালঘু মানুষদের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য, সেই সংবিধানকে দুমড়ে মুচড়ে বাতিল করতে চায় এই দেশের সরকার, নরেন্দ্র মোদীর সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার। তারা ওয়াকফ সংশোধনী আইন বদলানোর মধ্য দিয়ে এই সংবিধানে মানুষের যে ধর্মীয় অধিকার পালনের যে অধিকার, সেই অধিকারকে তারা আজকে ধ্বংস করতে চাইছে। আমাদের দেশে যে সংবিধান আছে, আপনারা কান খুলে শুনুন, যারা এখানে তৃণমূল কংগ্রেসের লোকেরা আছেন, যাদের গায়ে জ্বালা ধরছে, ফোসকা পড়ছে, আজকে আইএসএফ মিটিং করছে বলে, তাদেরকেও আমরা বলতে চাইছি আপনারাও শুনুন যে এই দেশের সংবিধান আপনাদের সবাইকে, আমাদের সবাইকে অধিকার দিয়েছে যে আমরা যে ধর্মের মানুষই হই না কেন, আমরা আমাদের নিজ ধর্মের পালন আমরা স্বাধীনভাবে করতে পারবো। কেউ আমাদেরকে আটকাতে পারবে না, কেউ আমাদেরকে বলতে পারবে না যে কেন তুমি ইসলাম ধর্ম পালন করছো, কেন তুমি হিন্দু ধর্ম পালন করছো, কেন তুমি বৌদ্ধ ধর্ম পালন করছো। কারণ আমাদের দেশের সংবিধান প্রত্যেকটা মানুষকে এই অধিকার দিয়েছে স্বাধীনভাবে তাদের ধর্ম পালনের। যে অশান্তির পরিস্থিতি সর্বক্ষণ তৈরি করার চেষ্টা করছে, তাকে আমরা আগলাবো, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো, এবং যারা এইগুলো করবার চেষ্টা করবে তাদের চোখে চোখ রেখে আমরা জবাব দেব। যে এই যে জঙ্গি হামলা হলো এবং তারপর ভারতীয় সেনার যে অভিযান হলো, সেই অভিযানে যিনি মারা গেলেন তার নাম ঝন্টু আলী শেখ, তার নাম ঝন্টু আলী শেখ। তিনি না হিন্দু না মুসলমান, সবার আগে ভারতীয়। আমরা প্রত্যেকেই তাই, সবার আগে আমরা ভারতীয়। আর তাই আমাদেরকে যদি কেউ ধর্মের পাঠ পড়াতে আসে, তাদেরকে আমরা রাস্তায় চোখে চোখ রেখে বুঝে নেব। এই কথা বলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আজকে সভায় উপস্থিত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, মির্জা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।